নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার বা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের বিষয়বস্তু একটা, সেটা হচ্ছে কি, তোমাদের তো জানোই নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে আছে ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করা হয়েছে, ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক। তা এই যে ফরাসি বিপ্লব ফ্রান্সে ঘটেছিল, তার মানে কিভাবে ঘটেছিল তার বিভিন্ন দিক তোমাদের বলেছিলাম। অষ্টাদশ শতকে কিভাবে ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো সব কিন্তু আমি আলোচনা করেছি। এবং এই যে সময়, সে সময় দার্শনিকদের কি ভূমিকা ছিল, ফিলোজাফারদের কি রোল ছিল এই ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন ঘটার ক্ষেত্রে, সেটাই আজকে আলোচনা করব। তো এই যে অষ্টাদশ শতক, এই অষ্টাদশ শতক মানে 18th সেঞ্চুরি, যখন ফ্রান্সে ওই অষ্টাদশ শতকে যে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, ভ্রান্ত অর্থনীতি মানে ইকোনমিক সিস্টেম খুব খারাপ ছিল, আর খুবই বাজে মোনার্কি চালু ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র চালু ছিল, তার সঙ্গে বৈষম্যমূলক কর ব্যবস্থা চালু ছিল, যে ডিসক্রিমিনেটরি ট্যাক্স সিস্টেম চালু ছিল, একটা অসম বা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা চালু ছিল, একটা ডিসক্রিমিনেটরি একটা সোশ্যাল সিস্টেম চালু ছিল। এই যে সময়, এই সময় কিছু দার্শনিকদের উদ্ভব হয়, কিছু ফিলোজাফাররা এই সময় তাদের আমরা জানতে পারি তাদের কথা আর কি। তারা এই মানে মানুষকে এই সমস্ত যে তখনকার সময়ে যে রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতি ছিল, বা সোশ্যাল বা ইকোনমিক্যাল বা পলিটিক্যাল যে সিচুয়েশন ছিল ফ্রান্সে 18th সেঞ্চুরিতে, তার বিরুদ্ধে বা তার এগেনস্টে মানুষকে প্রভাবিত করছিল, উদ্বুদ্ধ করছিল, ইন্সপায়ার করছিল যে এসবের থেকে বেরোনোর জন্য, এবং যেটা কিন্তু ফরাসি বিপ্লব ঘটার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছে। তাই দার্শনিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তো এই যে দার্শনিক বা ফিলোজাফার, এদের কয়েকজন দার্শনিকের কথা আমি আলোচনা করব, এবং তারা কি বই লিখেছেন, সেই বইয়ের মাধ্যমে তারা কি বলতে চেয়েছেন সেটাও কিন্তু আমি একটু আলোচনা করব। তো এই দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য বা ফিলোজাফারদের মধ্যে যারা ইম্পর্টেন্ট ছিলেন, তাদের মধ্যে হলো ব্যারন চার্লস ডি মন্টেস্কিউ। ব্যারন চার্লস ডি মন্টেস্কিউ একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি দুটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, বা দুটি খুবই ফেমাস তার বুক ছিল। সেগুলো কি কি? নাম হচ্ছে পার্সিয়ান লেটার, একটা বইয়ের নাম বা একটা বুকসের নাম, আরেকটা হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য লজ, আরেকটা বইয়ের নাম কি? দ্য স্পিরিট অফ দ্য লজ। এই বইগুলোর মধ্যে কিন্তু তিনি তখনকার সময়ের ফ্রান্সের যে অবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, জনগণদের প্রভাবিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সবাইকে, এই পাবলিকদেরকে তিনি ইম্প্যাক্ট ফেলেছিলেন তার এই বইগুলোর মাধ্যমে। আরেকজন দার্শনিক বা ফিলোজাফার কে? তিনি হলেন ভলতেয়ার। ভলতেয়ার, তাকে আমরা ভলতেয়ার বলেই চিনি। তার প্রকৃত নাম বা অরিজিনাল নেম কি? সেটা হচ্ছে ফ্রাঁসোয়া মারি আরোয়েত। ফ্রাঁসোয়া মারি আরোয়েত, ইনার এটা হচ্ছে অরিজিনাল নেম। আর তাকে আমরা ভলতেয়ার, দার্শনিক ভলতেয়ার বা ফিলোজাফার ভলতেয়ার বলে আমরা তাকে জানি। তার দুটি বিখ্যাত গ্রন্থ বা বুক ছিল, ফেমাস বুক, সেটা হচ্ছে কাঁডিট, আরেকটা হচ্ছে ফিলোজফিক্যাল লেটার। কাঁডিট, ফিলোজফিক্যাল লেটার, এই দুটো বই কিন্তু ভলতেয়ার লিখেছিলেন। ফিলোজফিক্যাল বুক বা দার্শনিক বই তিনি লিখেছিলেন এই সময়কার পরিস্থিতিকে কেন্দ্র করে, মানে অষ্টাদশ শতকের যে ফ্রান্সের পরিস্থিতি ছিল তাকে কেন্দ্র করে। আর তিনি লিখেছে আরেকজন বিখ্যাত দার্শনিক, যাকে আমরা খুব তার নাম জানি, তিনি হলেন জন জাক রুসো। জন জাক রুসো, তিনিও তার দুটো বিখ্যাত গ্রন্থ বা দার্শনিক বই লিখেছিলেন, ফেমাস ফিলোজফিক্যাল বুকস লিখেছিলেন। কি সেটি? এক হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। এই দুটো বই রুশো লিখেছিলেন, জ্যাক রুশো, যাকে আমরা রুশো বলে জানি। এই তিনজন বিখ্যাত দার্শনিকের কথা আমরা সেই সময় খুব শুনেছি, তাদের নাম বা তাদের কথা আমরা জানি, যারা ফরাসি বিপ্লব ঘটানোর ক্ষেত্রে অনেকখানি তাদের ভূমিকা ছিল, তাদের জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। আরেকটা কিছু দুটো দার্শনিক গোষ্ঠী সেই সময় উদ্ভব হয়েছিল, মানে ফিলোজফিক্যাল গ্রুপ দুটো, তাদের নাম কি? একটা হচ্ছে বিশ্বকোষ এবং ফিজিওক্র্যাট। বিশ্বকোষ
এবং ফিজিওক্র্যাট, এই দুটো দার্শনিক গোষ্ঠী, এরা বিভিন্ন মানে এই সমস্ত বিশ্বকোষ একটা গোষ্ঠী বা গ্রুপ ছিল যেখানে কিছু দার্শনিকরা ছিল। তারা বিভিন্ন এই তখনকার সময় যে দুর্নীতিমূলক বিচার ব্যবস্থা, মানে করাপ্টেড যে জুডিশিয়াল সিস্টেম, যেটা তখনকার সময় যে সিস্টেম ছিল, বিচার ব্যবস্থা ছিল, তার সঙ্গে সঙ্গে এই যে মানে বৈষম্যমূলক যে কর ব্যবস্থা, ডিসক্রিমিনেটরি ট্যাক্স সিস্টেম, অর্থনৈতিক অবস্থা যে খুব খারাপ ছিল, এই সবের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এই বিশ্বকোষ এবং এই ফিজিওক্র্যাট বলে দুটি দার্শনিক গোষ্ঠী বা ফিলোজফিক্যাল গ্রুপ। এরা সবাই কিন্তু এই তখনকার সময় সমসাময়িক ফ্রান্সে যে অবস্থা চালু ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো এবার আসি মন্টেস্কুকে নিয়ে। মন্টেস্কু তার দুটো বইয়ের মাধ্যমে কি বলতে চেয়েছিলেন। এই যে মন্টেস্কু তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী বা লয়ার। তিনি তার এই যে দুটি গ্রন্থ, পার্সিয়াল লেটার এবং দ্য স্পিরিট অফ দ্য ল, এই দুটি গ্রন্থ লিখেছেন, তোমাদের বলেছি। তিনি মূলত এই যে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র চালু ছিল, তো তখনকার সময় রাজা নিজের ইচ্ছা অনুযায়ী শাসন করতেন, রাজার হাতেই পুরো ক্ষমতা ছিল, এটা তোমাদের আমি আলোচনা করেছি। তো মন্টেস্কু এই স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যেটা ইংল্যান্ডে সেই সময় প্রতিষ্ঠিত ছিল, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মানে রাজা নিয়ম করে থাকবেন, রাজা নামেই রাজা থাকবেন, কিন্তু আসল দেশের আইন বিভাগ মানে যেটা আর কি ল সিস্টেম, বিচার বিভাগ, জুডিশিয়াল সিস্টেম বা তোমার অর্থনৈতিক বিভাগ, সবকিছু সেগুলো কিন্তু সরকার দেখবে, যে গভর্নমেন্ট হবে সে দেখবে, রাজা নিয়ম করে থাকবে। আর ইংল্যান্ডে কিন্তু সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রই কিন্তু চালু ছিল। তাই মন্টেস্কু কিন্তু এই স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তিনি তার এই পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অফ দ্য লস এই গ্রন্থগুলিতে তিনি বলেছিলেন যে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে গেলে, একটা দেশ গড়ে তুলতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, অনেক এক্সপেরিমেন্ট করে করতে হয়। শুধু রাজা নিজের ইচ্ছে অনুযায়ী শাসন করে ফেললো সেভাবে একটা দেশ চলতে পারে না। এটা কিন্তু মন্টেস্কু তিনি কিন্তু বলেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন সবাইকে। এবং মন্টেস্কু আরো তখনকার সময় যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা চালু ছিল, বৈষম্যমূলক মানে কি, রাজা, যাজকরা, অভিজাতরা এরা নিজেরাই সমস্ত ক্ষমতা ভোগ করতো আর সাধারণ মানুষেরা খালি কর দিত। এটা তো তোমাদের আমি আগে আলোচনাই করেছি, তারা কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারতো না। মন্টেস্কু তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ করেছিলেন, এটা কিন্তু মন্টেস্কু করেছিলেন। এবং তিনি কিন্তু বলেছিলেন যে মন্টেস্কু আরেকটা কথা বলেছিলেন যে একটা দেশের কোনো ব্যক্তির হাতে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তিনটি বিভাগ যদি একসঙ্গে দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে সেই দেশের যে জনগণ হবে তাদের তো আর কোনো স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা কিছুই থাকবে না। মানে একটা কান্ট্রি যদি জুডিশিয়াল সিস্টেম বা তাদের যদি ল সিস্টেম, যাকে বলে জুডিশিয়াল সিস্টেম, ল সিস্টেম বা আদার্স যে ইকোনমিক্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, এগুলো যদি শুধুমাত্র রাজা, কিং এর হাতে থাকে তাহলে সেই যে দেশের পাবলিক, সেই কান্ট্রির যে পাবলিক, তাদের তো কোনো মানে কি বলবো, ব্যক্তিগত কোনো স্বাধীনতা, প্রাইভেট কোনো ইন্ডিপেন্ডেন্স কিছু থাকেই না, থাকতো না। সে স্বাধীনতা লোপ পায়, স্বাধীনতা থাকে না। তাই এটা ঠিক না। একটা দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ একজন ব্যক্তির হাতে থাকতে পারে না, এটা ভাগ করে দিতে হয়, সরকার সেগুলো দায়িত্ব কিছু নেওয়া উচিত। তাই তিনি কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চেয়েছিলেন। মন্টেস্কু এইভাবে কিন্তু জনগণদের বলেছিলেন তার দুটো বইয়ের মাধ্যমে যে তোমরা এর থেকে বেরো, এটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। আরেকজন বিখ্যাত দার্শনিক ভলতেয়ার, তিনিও তার বিখ্যাত দুটি গ্রন্থের কথা বললাম, কার্ডিফ এবং ফিলোজফিক্যাল লেটার, তার মাধ্যমে কিন্তু এই ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনিও কিন্তু বইয়ের মধ্যে লিখেছিলেন যে ফ্রান্সে যে এই যে রাজতন্ত্র চালু ছিল, যে রাজনৈতিক অবস্থা চালু ছিল, সেটা বন্ধ হওয়া দরকার, সেটা থেকে জনগণদের বেরোনো দরকার আছে, বিপ্লব ঘটানো দরকার আছে, প্রতিবাদ করা দরকার আছে, জনগণদের চুপ করে এটা মেনে নেওয়া উচিত না। এটা কিন্তু তিনিও তার বইগুলোতে লিখেছিলেন। আরেকজন বিখ্যাত দার্শনিক, তার নাম তিনি তো বললাম তোমাদের, রুশো, জ্যাক রুশো। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলেছেন যে একটা দেশে যখন রাজা জনগণের ইচ্ছা অনুযায়ী একটা চুক্তির মাধ্যমে নির্বাচিত হন, জনগণ চান তাই একটা চুক্তি করে, একটা কন্ট্রাক্ট সাইন করে রাজা কিন্তু জনগণের ইচ্ছাতে, পাবলিকদের ইচ্ছাতে কিন্তু রাজা হন। তাই রাজা যদি সেই চুক্তি অমান্য করেন বা সেই কন্ট্রাক্টটা না মানেন তাহলে রাজাকে কিন্তু সিংহাসনচ্যুত করা যায়, রাজাকে কিন্তু সেই সিংহাসন থেকে সরিয়ে দেওয়া যায়, এটা জনগণের অধিকার আছে। এটা রুশো জনগণদের বোঝানোর চেষ্টা করেন।
তিনি আরো বলেন, রুশো এই যে সামাজিক বৈষম্য চারিদিকে মানে সেই সময় সমাজে ছিল, তিনি বলেন যে মানুষ কিন্তু জন্ম থেকে স্বাধীন সত্তা নিয়ে জন্মায়। একটা মানুষ যখন পৃথিবীতে আসে সে কিন্তু স্বাধীন হয়েই আসে, কিন্তু তারপর তার চারপাশে পরাধীনতার দাসত্ব শৃঙ্খল থাকে, তাকে দাসে পরিণত করা হয়, স্লেভে পরিণত করা হয়। তা মানুষের উচিত তাদের সেই সমস্ত দাসত্ব থেকে বেরিয়ে স্বাধীন সত্তাটাকে অর্জন করা। স্বাধীন সত্তা, নিজের যে একটা স্বাধীনতা আছে সেইটাকে তাকে নিজেকে অ্যাচিভ করতে হবে, তার নিজের ফ্রিডমটাকে অ্যাচিভ করতে হবে। এটা কিন্তু রুশো জনগণদের বলেছিলেন। এবং তখনকার যে সমাজ ব্যবস্থা চালু ছিল, যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, ডিসক্রিমিনেটরি সোশ্যাল সিস্টেম চালু ছিল, সেটার বিরুদ্ধে জনগণদের তৈরি করে তাদেরকে প্রতিবাদ মুখর করে তাদেরকে একটা জনমত গড়ে তোলেন, একটা সবার মধ্যে একটা দল তৈরি করেন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রোটেস্ট করে। আর এই যে দার্শনিকরা তারা কিন্তু এই যে রাজা, যাজক, অভিজাতরা, মানে এই যে রাজা মানে কিং, যাজক, ক্লার্জি বা অভিজাত যারা কি নোবেল, এই যে ক্লাসগুলো পরে ফার্স্ট এস্টেট, প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা ছিলেন, তাদেরকে মানে প্রথমের দিকে মানে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, এই দুটি সম্প্রদায় যারা ছিলেন তারা তো অনেক সুবিধাভোগী ছিলেন, তারা তো সব সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন। এদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত দার্শনিকরা কলম ধরেছেন, তারা কিন্তু লিখেছেন, বইতে লিখেছেন। তারা বলেছেন যে রাজা, সে তার কাছে কিন্তু কোনো সোনার খনি নেই, মানে সে কোনো সোনার খনি নিয়ে রাজা আসে না, তার কাছে কোনো গোল্ডের একটা যে মাইন থাকবে সেটা নয়, সোনার খনি নেই। রাজা কিন্তু জনগণদের বা প্রজাদেরকে শোষণ করেই অর্থ আদায় করে, জনগণদেরকেই শোষণ করে, জনগণদের কাছ থেকেই, পাবলিকদের কাছ থেকে কিন্তু সমস্ত অর্থ আদায় করছে, তারা কিন্তু ওইখান থেকেই টাকা পায়, সম্পত্তি পায়, প্রপার্টি পায়। তাই রাজা যদি এই ব্যক্তিগত সম্পত্তিই না থাকতো তাহলে তো এটা হতো না। এই ব্যক্তিগত সম্পত্তি, যে প্রাইভেট প্রপার্টি, এটাই কিন্তু যত কিছু অশান্তির মূল কারণ। এটা কিন্তু দার্শনিক রুশো বলে গেছেন যে ব্যক্তিগত সম্পত্তি, যখন সভ্যতা শুরু হয়, যখন আমরা মানে পৃথিবীতে মানুষ, আদিম মানুষরা আসি, আমরা সভ্যতা তৈরি হয়, সেই সময় কিন্তু এই সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট প্রপার্টি বলে কিছু ছিল না। যত দিন গেছে, ক্ষমতার লড়াই লেগেছে, ক্ষমতা একে অপরের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, ততই কিন্তু এই ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি, আমার সবকিছু আত্মসাৎ করা, বাকি তোমাদের কিছু নেই, এই ব্যাপারটা এসেছে। তাই এই ব্যক্তিগত সম্পত্তিকে আগে লোপ করতে হবে, প্রাইভেট প্রপার্টিটাকে আগে নষ্ট করতে হবে। এইভাবে দার্শনিক রুশো, ফিলোজফার রুশো, তিনিও কিন্তু জনগণদেরকে উদ্বুদ্ধ করেন, ইন্সপায়ার করেন যে তোমরা জাগো, তোমরা প্রতিবাদ করো, তোমরা এই সময়ে এই যে অবস্থা, এই যে ব্যবস্থা, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে নিজেদের স্বাধীনতা অর্জন করো। আর এইভাবে জনগণেরা কিন্তু প্রভাবিত হয়েছিল। আর আগেই বললাম তোমাদের যে দুটো দার্শনিক গোষ্ঠী, বিশ্বকোষ এবং ফিজিওক্র্যাট, এরাও কিন্তু জনগণদের যথেষ্টভাবে উদ্বুদ্ধ করেছিল। আর এই যে দার্শনিকদের এই সমস্ত বইয়ের মাধ্যমে লেখা বিভিন্ন বিষয়, জনগণ যারা শিক্ষিত সম্প্রদায় ছিল তাদের মাধ্যমে জনগণেরা জানতে পারছে, তার মাধ্যমে কিন্তু জনগণদের মধ্যে অনেক চেতনা জাগৃত হয়েছে, তারা কনসাস হয়েছিল, যেটা কিন্তু ফরাসি বিপ্লব ঘটাতে অনেকখানি সাহায্য করেছিল, ফ্রেঞ্চ রেভলিউশন ঘটাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। যেমন আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে যে সমস্ত বিভিন্ন লেখকদের লেখা গ্রন্থ আমরা পড়ে, তাদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা তো অনেক মানে জানতে পেরেছি যে আমরা কেন ইংরেজদের হাতে পরাধীন থাকবো। সেই রকম ভাবে ফ্রান্সের জনগণেরাও কিন্তু এই দার্শনিকদের দ্বারা, দার্শনিকদের লেখা বইয়ের দ্বারা, তাদের চিন্তা ভাবনার দ্বারা তারা কিন্তু প্রভাবিত হয়েছিল, তাদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি হয়েছিল, যেটা কিন্তু ফরাসি বিপ্লব ঘটাতে অনেকখানি সাহায্য করেছিল। তাই এই ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব ঘটার ক্ষেত্রে দার্শনিকদের, ফিলোজফারদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা ইম্পর্টেন্ট রোল ছিল। এইখানেই আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করছি। নমস্কার।